অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। দেশ পরিচালনায় সরকারের পাশে থাকবে রাজনৈতিক শরিকরা। যমুনার বৈঠকে সিদ্ধান্ত, বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় পরীক্ষিত মিত্রদের ঐক্য চায় বিএনপি। এখন সময় হয়েছে, তাই আমরা একসঙ্গে বসেছি। আগেও যেমন সাপোর্ট রাজনীতি একইভাবে সাপোর্টটা চাচ্ছি। এই যাত্রাটা কিভাবে আমরা সবের সম্পন্ন করতে পারি সেটা সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের হুঁশিয়ারি, বললেন নৈতিকতার প্রশ্নে আপোষ নয়, অন্যায় করলে ছাড় পাবে না কেউই। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। সাপ্তাহিক ছুটির দিনেও সিএনজির চরম সংকট। বিপাকে যানবাহন চালকরা, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। 4-5টা পাম্প ঘুরে এইটা খোলা পাইছি, আজকে এখানে সিরিয়াল দিছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। কোনো জায়গায় গ্যাস লইতে পারি না, এখানে সিরিয়াল দিয়া এই 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো শিওর নাই। গ্যাসের দাম বাড়াইবে, 100 টাকা বাড়াক, 200 টাকা বাড়াক, সাধারণ মানুষকে, গরিব মানুষ কষ্ট দেবো গা। বিক্ষোভকারীদের সাথে মোদি প্রশাসনের বৈঠক। প্রশ্ন ফাঁসের ঘটনায় শাস্তির পরিধি বাড়ানোর ঘোষণা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, জানালো আন্দোলনকারীরা। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এর আগে বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে স্পিকার তার পদত্যাগপত্রটি গ্রহণ করেন। ব্যক্তিগত অসুস্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরু দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বিকেলেই সংসদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের কথা জানান স্পিকার হাফিজউদ্দিন। গত দুদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। হঠাৎই আলোচনায় আসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। দুদিন ধরে চলে নানা জল্পনা, তার মধ্যেই অনেকটা নিশ্চিত হয়ে যায় শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে, চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমও সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন শুক্রবার দুপুরে। এর কয়েক ঘন্টার মধ্যে বিকেল 4টার দিকেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেটি সংসদ সচিবালয়ে পৌঁছানোর পর বিকেল 5টা 1 মিনিটে গ্রহণ করেন স্পিকার। পদত্যাগপত্রে নিজের গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন জানান তিনি। বাইপাস সার্জারি হয়েছে উল্লেখ করে পদত্যাগপত্রে লেখেন, স্বাস্থ্য পরীক্ষায় অটোমেটিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্তের বিষয়টিও। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন থাকেন। এসব শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় এবং তার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে। এ অবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করেছেন। এরপরেই সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি জানান। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি।
এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডের সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। 3 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রশ্ন উত্তরের সুযোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, মাফিয়া আমলে নিয়োগ পেলেও বর্তমান নির্বাচিত সরকারের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ঘটনার আরও আদ্যোপান্ত জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। সহকর্মী লাভলি বিথি এবং ফয়সাল মাহমুদ যুক্ত রয়েছেন। শুরুতেই যেতে চাই সহকর্মী লাভলি বিথির কাছে। তিনি রয়েছেন সংসদ ভবন এলাকায়। বিথি, একটু বিস্তারিতই জানতে চাই, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এখন কোথায় অবস্থান করছেন সেটি তো জানাবেনই। একই সাথে জানতে চাই ঠিক বঙ্গভবনে তিনি উঠবেন কিনা, কী ধরনের সিদ্ধান্ত আছে, আপনার কাছে কোনো ধরনের তথ্য থাকলে সেটি একটু বিস্তারিত আমরা দর্শকদেরকে জানাতে চাই। রেজা, স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর জাতীয় সংসদের স্পিকারের জন্য যে বাসভবন নির্ধারিত থাকে সেই বাসভবনে তিনি উঠেছেন। সেখানকার আশেপাশে সিকিউরিটি অনেক বাড়ানো হয়েছে, জোরদার করা হয়েছে এবং যতটুকু জানতে পেরেছি যে তিনি এখানেই পুরো সময়টায় অবস্থান করবেন। শুধুমাত্র রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার জন্য অফিসিয়াল কাজে তিনি বঙ্গভবনে যাবেন। সেটি হচ্ছে এই আপনার প্রথম প্রশ্নের অ্যান্সার। বাকি যদি আমি একটু ডিটেল জানি পরবর্তী পদক্ষেপ কী কী হতে পারে। আজকে যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন, স্পিকার অফিস থেকে মন্ত্রিপরিষদে এই পদত্যাগ পত্রটি পাঠানো হবে এবং এরপর মন্ত্রিপরিষদ একটি গেজেট দিবেন এবং সেই গেজেটের মধ্যে বাকি সব দেয়া থাকবে, যে বাকি রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় ডিটেল দেয়া থাকবে সেই গেজেটে এবং সেই গেজেট অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে। অর্থাৎ যে সাংবিধানিকভাবেই কিন্তু ন্যস্ত আছে নির্বাচন কমিশনের উপর, যে সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। সুতরাং যে সময়সীমা দেয়া আছে 90 দিনের, সেই সময়সীমার মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে এবং যেহেতু এখানে সংসদ সদস্যরা ভোট দেন, জনগণের ভোটে নয়, সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। সুতরাং এই সময়কালের মধ্যে নির্বাচন কমিশন তফসিল দিবেন। তফসিলের পর যারা যারা রাষ্ট্রপতি হতে ইচ্ছুক সেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে এবং জাতীয় সংসদের মতোই এটার যাচাই বাছাই হবে। যদি একাধিক প্রার্থী থাকে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী হচ্ছে সংসদ সদস্যদের ভোটের ব্যবস্থা, মানে ভোট তারা দিবেন এবং যদি একজন থাকে সেক্ষেত্রে যদি মনোনয়নপত্র বৈধ হয় তাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। অর্থাৎ বাংলাদেশ আগামী 3 মাসের মধ্যে নতুন একটি রাষ্ট্রপতি পেতে যাচ্ছেন। বিস্তারিত জানছিলাম লাভলি বিথি আপনার কাছ থেকে। দর্শক, এবার যেতে চাই সংসদ ভবন এলাকা থেকে বঙ্গভবন এলাকায়। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। ফয়সাল, রাষ্ট্রপতি পদ থেকে তো মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, এখন আসলে তিনি কি করছেন, কি কার্যক্রম তার চলমান সেটি একটু জানতে চাই। একই সাথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার, বঙ্গভবনের সার্বিক চিত্র আপনি আসলে কি দেখছেন, সেখানে কি কার্যক্রম চলছে? ফয়সাল। রেজা, যেহেতু বিকেলের দিকেই নতুন রাষ্ট্রপতি হিসেবে অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন, তারপর থেকেই আসলে প্রশ্ন সব চারদিকে প্রশ্ন যে আসলে তিনি কখন নাগাদ বঙ্গভবনে অর্থাৎ রাষ্ট্রপতির জন্য নির্ধারিত যে বাসভবন এবং কার্যালয় সেখানে তিনি কখন নাগাদ আসবেন এবং কখন নাগাদ তার যে এখানকার যে বাসভবন সেখানে তিনি আসবেন। এই বিষয়টি নিয়ে আসলে আমরা নানাভাবে চেষ্টা করেছিলাম যে এখানকার বঙ্গভবনের যে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কোনোভাবে কথা বলা যায় কিনা, তিনি আসার বিষয়ে তিনি আজ কখন নাগাদ আসতে পারেন কিংবা বঙ্গভবনের দায়িত্ব বুঝে নিতে পারেন, বঙ্গভবন আসতে পারেন। সে জায়গায় আমরা যেমনটি জেনেছি যে তিনি তার জন্য যে সংসদের স্পিকার থাকাকালীন তার জন্য যে নির্ধারিত বাসভবনটি রয়েছে সেখানেই মূলত তিনি থাকবেন এবং তার যে দাপ্তরিক কাজ অর্থাৎ রাষ্ট্রপতির যে দাপ্তরিক কাজ শুধুমাত্র সেটি
দায়িত্ব পালনের জন্যই তিনি এই বঙ্গভবনে আসবেন এবং তিনি সেখানে দায়িত্ব পালন করে আবার তার যে নির্ধারিত বাসভবনটি রয়েছে সেখানে তিনি চলে যাবেন। এবং যেহেতু সেটি অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবন, ফলে সেখানে আমরা ইতিমধ্যে জানি যে নিরাপত্তাও জোরদার করা হয়েছে, বেশ কয়েক স্তরের নিরাপত্তা সেখানে নেওয়া হয়েছে। এর পাশাপাশি সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার যে অবস্থান নিয়ে আসলে এখনো পর্যন্ত কিছুটা ধোঁয়াশা রয়েছে। অর্থাৎ আমরা গণভবন সূত্রে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে আসলে তিনি গণভবনে অবস্থান করছেন কিনা। এ বিষয়ে আসলে এখনো পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, কিংবা তিনি গণভবন থেকে কখন নাগাদ বের হবেন, অর্থাৎ তিনি কখন নাগাদ এই বঙ্গভবন ত্যাগ করবেন, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যেহেতু শারীরিকভাবে কিছুটা অসুস্থতার মধ্যে রয়েছেন, ফলে তিনি যে সামরিক হাসপাতালটি রয়েছে CMH, সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর বাইরে যা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আর কোনো তথ্য নেই। তো এই ছিল এখান থেকে। আপনার মাধ্যমে শুনছিলাম ফয়সাল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের 22তম এই রাষ্ট্রপতি দায়িত্ব নেয়ার পর থেকে যাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক কখনোই পুরোপুরি থামেনি। 24-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ছিল তার বিশেষ ভূমিকা। তবে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জন্ম দেন নানা বিতর্কের। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বহাল থাকেন শপথে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। দেশে তৈরি হয় এক চরম সাংবিধানিক ও রাজনৈতিক সংকট। মহান রাষ্ট্রপতি এই সংকট থেকে উত্তরণে কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন শেখ হাসিনারই নিয়োগ দেয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক শূন্যতা দূর করতে পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে 8 আগস্ট শপথ পাঠ করান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ওই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও। আওয়ামী লীগ আমলের কোনো কিছুই অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মতো বঙ্গভবনে থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি অবগত হইব 24-এর 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ, তারপর দিনভর নানা উত্তেজনা ও ঘটনা প্রবাহের পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন পালিয়ে যাওয়ার আগে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখ হাসিনা এবং তিনি তা গ্রহণও করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি। কিন্তু বিপত্তি বাধে অভ্যুত্থানের 2.5 মাস পর একটি জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এক বড় বিতর্কের জন্ম দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দাবি করেন শেখ হাসিনার পদত্যাগের দালেলিক কোনো প্রমাণ তার কাছে নেই। এতেই ক্ষোভে ফেটে পড়েন অভ্যুত্থানকারীরা। তার পদত্যাগ দাবি করে শুরু হয় বিক্ষোভ, ঘেরাও করা হয় বঙ্গভবন, রণক্ষেত্রে পরিণত হয় রাষ্ট্রপতির বাসভবন এলাকা। এমন বিক্ষোভের মুখেও তাৎক্ষণিক তাকে অপসারণের উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। তবে এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাষ্ট্রপতির বক্তব্যকে মিথ্যাচার বলে আখ্যায়িত করেন তিনি। ওনার এই কোনো রকম স্ববিরোধিত কথাবার্তা বলার কোনো রকম স্কোপ নাই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন তাহলে উনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছেন কিনা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী সবাই ভেবে দেখতে হবে। আলোচনা আছে তখন রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সাংবিধানিক সংকট তৈরি হতো, এমন শঙ্কা থেকেই ওই সময় মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর বিরোধিতা করেছিল বিএনপি। এরপর নানা আলোচনা সমালোচনার মধ্যেও শপথে বহাল থাকেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2026 সালের শুরুর দিকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরেও শপথ পাঠ করান নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদকেও। তবে রাষ্ট্রপতিকে নিয়ে তখনও কমেনি বিতর্ক।
সরকার গঠনের পর সংসদীয় রেওয়াজ অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরেও সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা। রাষ্ট্রপতিকে জুলাই গাদ্দার আখ্যা দিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দলের সদস্যরা, কিন্তু সাংবিধানিক বিধি রক্ষায় তখনও রাষ্ট্রপতিকে সমর্থন দেন সরকারি দল। ধীরে ধীরে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় রাষ্ট্রপতিকে, যা অন্তর্বর্তীকালীন সরকারের আগের ১.৫ বছরে দেখা মেলেনি। বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই সময়ে একরকম গৃহবন্দী থাকার অভিযোগও করেছিলেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন হয়তো পূর্ণ মেয়াদেই রাষ্ট্রপতি পদে থাকবেন তিনি। এর মধ্যেই ৯ মে চিকিৎসার জন্য লন্ডনে যান রাষ্ট্রপতি, ফিরে আসেন ১৮ মে। এরপর থেকেই সরকারের সাথে শীতল হতে শুরু করে রাষ্ট্রপতির সম্পর্ক। হঠাৎই গেল কয়েকদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুটি আলোচনায় আসে বিভিন্ন গণমাধ্যমে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আপাতত মান অভিমান ভুলে বিএনপি সরকারের প্রতি সমর্থন রাখতে চায় যুগপৎ আন্দোলনের শরিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আর জাতীয় সরকারের প্রতিশ্রুতিতে রাজনৈতিকভাবেও সরকারি দলের পাশে থাকার সিদ্ধান্ত মিত্রদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন সহ নতুন রাজনৈতিক মেরুকরণে শরিকরা যেন জোট না ছাড়ে, এক্ষেত্রে সতর্ক বিএনপি। সহকর্মী আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গণ অধিকার প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণে বিএনপির জোট সঙ্গীরা কেউ কেউ বিএনপির সমর্থন পেয়ে হয়েছেন সংসদ সদস্য ৩ জন প্রতিমন্ত্রী, আবার কেউ কেউ ভোটের লড়াই হেরে পিছিয়ে পড়েছে প্রাপ্তির দৌড়ে। হতাশা ক্ষোভে বিএনপির সাথে তৈরি হয়েছে তাদের দূরত্ব। নির্বাচন ও সরকার গঠনের প্রায় ৫ মাস পর সেই দূরত্ব কমাতে উদ্যোগ নেয় সরকারি দল। সোমবার প্রথমবারের মতো শরিকদের নিয়ে যমুনায় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিচালনায় শরিকদের মতামত, পরামর্শ গ্রহণ ও দীর্ঘদিনের রাজনৈতিক জোটকে আরও সুসংহত করতেই বৈঠকে উভয় পক্ষ জোর দেয়। তবে সমালোচনা হয় শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ভঙ্গ, নারী আসন, প্রশাসন ও স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগে বিএনপির একলা চলো নীতির। আপনাদের কি এতই চাহিদা ছিল? ৩৬ দলের ১৯০ জন নেতাকে নিয়ে হওয়া সেই বৈঠকে ছিলেন গণপরিষদের হাসান আল মামুন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। জানালেন, বিএনপি বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এখনই আস্থা হারাতে নারাজ তারা। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়েই আগামী দিনে জোট সঙ্গী যারা ছিল, যুগপৎ আন্দোলনের সঙ্গী যারা ছিল, তাদেরকে নিয়ে আগামী দিনে পথ চলবে। পলিসিগতভাবে বিভিন্ন সমালোচনা করেছি, কিন্তু বর্তমান সরকারের যে মুভমেন্ট আছে, এই মুভমেন্টের ব্যাপারে আমাদের কোনো রকম আপত্তি ছিল না। সবাই স্যাটিসফাইড এবং যাদের যে বিষয় দাবি দাবাগুলো ছিল তারা সবাই প্রধানমন্ত্রীর সামনে বলেছেন। আমার হিস্টোরিক্যাল একটা জার্নি আমাদের ছিল, এই যাত্রাটা কিভাবে আমরা সবাই সম্পন্ন করতে পারি, আমার বক্তব্যের মূল জায়গাটা ছিল এখানে। সেখানে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। তারা যে কমিটমেন্ট তিনি বারবার করে বলছেন, ৩১ দফার কথা বলছিলেন এবং জুলাই সনদ বললেন, এটা তো আমাদের অঙ্গীকার। আর শরিকদের খুব বিক্ষোভ যেটা আছে, তাদের চাওয়া পাওয়া, এটাকে তারা একটা সিরিয়াসলি তারা বিবেচনায় নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির এখন রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ জামায়াত এনসিপি, যাদের সাথে খুব বেশি মতানৈক্য নেই বিএনপির যুগপৎ সঙ্গীদেরও। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের বিরোধী দলগুলো রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার আশঙ্কা আছে, তাই পরীক্ষিত মিত্রদের জোট ছুট ঠেকাতে তৎপর হয়েছে বিএনপি। এখন সময় হয়েছে, তাই আমরা একসঙ্গে বসেছি আর কি, তাই শুভেচ্ছা বিনিময় করেছি, কারণ তারা আমাদের সহযোদ্ধা। রাজনীতি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যায়, কিন্তু এখন যে রাজনীতি, নতুন রাজনীতিক ধারাটা এসছে, এই ধারাটা থাকবে স্বচ্ছ। যারা আমাদের সঙ্গে ছিলেন তারা তো জানেন যে জুলাই সনদে আমরা কি অঙ্গীকার করেছি, কাজে তারা তো জানেন এবং তারা তা আমাদের সাথে একমত হয়ে আছেন। তা এখন বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বিভ্রান্তিমূলক এটা তো হচ্ছেই, এবং এটা অপোজিশন করবে। আগেও যেমন সাপোর্টার তারা দিচ্ছি, একইভাবে সাপোর্টটা চাচ্ছি। জোটের ঐক্য ধরে রাখার প্রচেষ্টা বিএনপি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন ছাড় পাওয়া জমিয়ত উলামা ইসলাম সরকারি দলের আমন্ত্রণে সাড়া দেয়নি। বৈঠকে যোগ দেয়নি আসম আব্দুর রবের জেএসডিও। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আঞ্চলিক সহযোগিতা বজায় রাখার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল বেঙ্গল ডেল্টা কনফারেন্স। প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে। জুলাই সনদ বাস্তবায়নেও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। Our party and our leader, Mr. Tariq Rahman, is committed to fulfill the July Charter, which we have committed to the people also. We had our manifesto in the elections, and we are committed that we will go by the commitments we have made to the people and during the election. একই সাথে তিনি আরও বলেন, সারা বিশ্বে গণতন্ত্র এখন হুমকির মুখে, তবে জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার। Thank you very much. হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয়। অন্যায় করলে দলের কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে দলের রুকন সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে সীমান্তে যে কোনো উস্কানি থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। রাজধানীর কাকরাইলে জামাতে ইসলামীর রুকন সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। রুকনদের উদ্দেশ্যে বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয়। দলের প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত জামাতে ইসলামী। দলের যে কেউ অন্যায় করলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। যদি সহনীয়ত মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। এ সময় সীমান্তে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব, শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। আমরা উভয় শান্তিতে থাকতে চাই। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন? সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ দাবি করা হলে জুলাই গণ অভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে বলেও মন্তব্য করেন জামাত আমির। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত যানবাহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, যার প্রভাবে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলাফল, ঢাকা ও আশেপাশের এলাকায় বাসাবাড়ি ও শিল্প সব খাতেই তীব্র সংকট। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের লম্বা সারি। গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অনেক স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। ক্লান্ত হয়ে অনেকেই ঘুমিয়ে পড়েছেন গাড়ির ভেতরে, কেউ বা আবার গল্প করে কাটাচ্ছেন সময়। এত অপেক্ষার পরও কেউ ফিরে যাচ্ছেন গ্যাস না পেয়ে। কোনো গ্যাস পাইলাম না, গাড়ির জমা উঠাইতে পারি নাই,
তাই গাড়ির জমা দেবো কি দিয়া। কোনো জায়গায় গ্যাস লইতে পারি নাই, এখানে সিরিয়াল দিয়া এই 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো শিওর নাই। 50-60 টাকা এক টিপ মারলেই শেষ, আবার সিরিয়াল দেওয়া লাগে। 6:30 আসছি, এখন মতো দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা বলতে পারি না। গ্যাসের কোনো খবর নাই, প্রেশার নাই, গ্যাস পাই খুব কম। নাস্তা নুস্তা কোনো কিছু খাইনি, 6টা বাজে আইছি ফজরের নামাজ পড়ে, এখন পর্যন্ত গ্যাস পাইছি না। তেল নাই, তেলের দাম বাড়াইছে, অজুহাত শেষ। কখন গ্যাসের দাম বাড়াইবে, 100 টাকা বাড়াক, 200 টাকা বাড়াক, সাধারণ মানুষকে, গরিব মানুষ কষ্ট দেবো গা। চালকরা বলছেন গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার তলানিতে ঠেকেছে। সংসার চালানো নিয়ে শঙ্কায় তারা। আমাদের বাল বাচ্চা আছে, ফ্যামিলি আছে, ঘর ভাড়া আছে, আর আমরা তো অনেক সংকটে পড়ে গেছি। আমরা যদি সকাল বাজারে টাকা না নিতে পারি, তাই তো বাসায় গেলে বউ বলাবান বলে যে তুমি সারাদিন তো রাস্তায় ছিলা, তাই বাজারের টাকা নাই, অনেক খামু। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন গ্যাসের চাপ কম থাকায় চাহিদা মাফিক সরবরাহ সম্ভব হচ্ছে না। সকাল 9:40 পর্যন্ত দিছি, পরে হট করে মেশিন বন্ধ হয়ে গেছে, যা দিয়ে লাইনে গ্যাস নেই, এরপর থেকে বন্ধ। গ্যাস তো গতকাল থেকে সকাল 6-6:30 থেকে গ্যাস থাকে না, আমাদের পাম্পের নাই। লাইনে আমরা মানে গ্যাসের চাপ কম পাইতাছি, তাই বুঝতেছি, তাই ছাড়া কোনো অপশন পাচ্ছি না। গ্যাস সংকট রয়েছে আবাসিকে। সামান্তা আফরিন একজন গৃহিণী। তিনি জানালেন লাইনে জ্বালানি না থাকায় পাল্টে যাচ্ছে জীবনযাত্রা আর দৈনন্দিন রুটিন। আমার নাস্তাটাও করার ওই স্কোপটা থাকে না, একদমই গ্যাস থাকে না। দেখা যায় চুলায় হচ্ছে মানে ম্যাসের কাঠি দিয়ে ধরায়, তারপরে হচ্ছে গ্যাসটা একটু আসে, তাও ওই গ্যাস তো এনাফ না আমার খাবারটা তৈরি করার জন্য। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সুনির্দিষ্টভাবে কেউ তা বলতে না পারলেও আগামীতে গ্যাসের তীব্র সংকটে ভুগতে হবে আশঙ্কা রাজধানীবাসীর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানতে হলো ভাটারার গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ 8 বছরের হাফসা ও তার খালু শাহিনকে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ হাফসার খালা ফাহিম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র 1 মাস আগে মাদ্রাসায় ভর্তি করানোর উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে হাফসাকে নিয়ে ভাটারা এলাকায় এসেছিলেন তার খালা ফাহিমা। দুর্ঘটনার আগের দিন স্থানীয় একটি মহিলা মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয় হাফসাকে। নতুন পরিবেশ, নতুন স্বপ্ন নিয়েই ছিল ছোট্ট হাফসার উচ্ছ্বাস, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল গ্যাস বিস্ফোরণে। এখানে লেখাপড়া করবে ভর্তি করাইছিল, যেদিন আপনার এই ঘটনা ঘটছে এর আগের দিন ভর্তি করাইছিল আর কি, মাদ্রাসাতে ভর্তি করাইছে। সে এখানে থেকে লেখাপড়া করবো, আর তার খালা তার অনেক ভালোবাসে আর কি, সে তার খালারা ছাড়া থাকে না। গুরুতর দগ্ধ ফাহিমা এখনও আইসিইউতে চিকিৎসাধীন। এখনও জানেন না তার স্বামী শাহিন এবং বোনের মেয়ে হাফসা আর বেঁচে নেই। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব পুড়ে গেছে, মানে পুরো একটা সাদা কফিন ইয়ার মতো, একদম মমির মতো অবস্থা। আমরা যেন আর এরকম ভুক্তভোগী না হয়, কারো সন্তান যেন কারণ বাবার যেন না হারায়। স্বজনদের দাবি, 1 মাস আগেই বাসার গ্যাস লিকেজ এবং লাইনে পানি আসার বিষয়টি ভিডিও করে বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তাদেরকে কয়েকবার বাড়িওয়ালা এবং ওনাদেরকে সবাইকে কনফ্রন্ট করার চেষ্টা করা হয়েছে, বাট জিনিসটাকে তারা আমলে নেয়নি। এই গাফলতি যে কোনো আর না হয়, আর এই গাফলতির সর্বোচ্চ বিচারটাই আমরা চাচ্ছি। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন গুরুতর দগ্ধ 3 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার রাতে হাফসা এবং ভোরে শাহিনের মৃত্যু হয়। ফাহিমার অবস্থাও সংকটাপন্ন। খুবই দুঃখের বিষয়, আমরা গতকাল রাত 12:30টার দিকে হাফসা বাচ্চাটা এক্সপায়ার করেছে, এবং আজকের ভোর 6:30টার দিকে এই যে শাহিন যে উনি মারা গেছেন। আর ওনাদের ওয়াইফ এই যে ওনার 40% ফ্লেম্বার, ওনারও শ্বাসনালী পুড়ে গেছে, উনি এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে, ওনার অবস্থাও সংকটাপন্ন। স্বজনরা জানিয়েছেন বাড়ির মালিককে দায়ী করে ভাটারা থানায় অভিযোগ দায়ের করবেন তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রথে চড়ে বাড়ি ফিরেছেন জগন্নাথ দেব, সেই সাথে আবারও আসীন হয়েছেন ভক্তের হৃদয়। বিশ্বাসের এই যাত্রা শান্তি, মঙ্গল আর আনন্দময়। উল্টো রথযাত্রা শেখায় রথের চাকার মতোই প্রবাহমান কালস্রোত। ভক্তদের প্রার্থনা, সব অন্ধকার পেরিয়ে জীবনের রথ এগিয়ে যাক মানবতার পথে। হরে রাম হরে রাম।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে 7 দিন আগে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন মামাবাড়ি। সাথে ছিল বোন সুভদ্রা আর ভাই বলরাম। রথে চড়ে তার বাড়ি ফেরাকে ঘিরেই উল্টো রথ উৎসব। ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে উল্টো রথযাত্রা শুরু হয় বিকাল 3:30টায়। গন্তব্য স্বামীবাগ মন্দির। বিশাল কাঠের রথে 3 দেবতার বিগ্রহ নিয়ে যাত্রা শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। যে পথ দিয়ে এসেছিল রথ, সেই একই পথে রথের রশি টেনে এগিয়ে যান ভক্তরা। কীর্তন, নৃত্য ও গীত, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, এমন নানা অনুষঙ্গে চলে উল্টো রথযাত্রা। ভগবান আমাদের সাথে রাজপথে বের হয়েছে, বছরে একবার আমাদের সাথে রাজপথে বের হয়, কিন্তু একটু মন খারাপ যেহেতু আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই রথের জন্য। ভগবান স্বয়ং মাঠে নেমে আসে, আমরা সেখানে দর্শন করতে পারছি, আমাদের জন্য সৌভাগ্য। হাতে হাত লাগিয়ে রথ টানায় অংশ নেন সব বয়সী মানুষ। পথে গড় প্রণাম করে ভক্তি প্রকাশ করেন অনেকে। হীন তাদের সকলকে ভগবান জগন্নাথের আজকেও সেই সমপরিমাণ কৃপা করবেন। আনানোর সময় ভালো খুশি মনে আনছি, মানে নেওয়ানোর সময় খুব কষ্ট হইতেছে, আবার বছর পর একবার পাবো। যাত্রার আগে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনায় যোগ দেন সনাতন ধর্মগুরু ও বিশিষ্ট ব্যক্তিরা। বলেন, ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায় তারা জাতির শত্রু। মানুষের ধর্ম বিশ্বাসকে পুঁজি করে সমাজকে বিভক্ত করা, সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়। অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। বাংলাদেশ সকল সম্প্রদায়ের দেশ। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বাদ্যবাজনার তালে নাচ আর সুরে সুরে উল্টো রথযাত্রায় অংশ নেয়া ভক্ত অনুরাগীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের দাবি ছিল মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন না। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেছে, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারীকে দেখতে চায় না জামায়াত। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন, এমনটাই প্রত্যাশা করে জামায়াত ইসলাম। স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি গার্জিয়ান হিসেবে ব্যর্থ, তিনি তার দায়িত্ব পালন করেননি। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা অবাণিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনিনি। নীরবে তিনি সমর্থন দিয়েছেন। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে 8 জনকে পশুইনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। 47 বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, ভোর 5টার দিকে সীমান্তের জয়পুর এলাকা দিয়ে 8 জনকে নদীপথে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ। সাঁতার কেটে তারা সীমান্তের এপারে আসে। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি। পরে ওই 8 জনকে তাৎক্ষণিকভাবে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। পশুইন ঠেকাতে বিভিন্ন সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবির কর্মকর্তারা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চারাল ভাঙা সীমান্তে 7 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সকালে বিএসএফ সদস্যরা তাদের পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাদের বাধা দেয়। পরে বিজিবির বাধার মুখে 7 জন নোম্যান্সল্যান্ডে অবস্থান নেয়। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, শ্যামনগরের মানুষ গাজী নজরুলকে এমপি হিসেবে দেখতে চায় না। অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, সংসদ সদস্য পদ থেকেও অপসারণ এবং শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। কিশোরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল ছাত্র সহ 2 জন। সকালে সদর উপজেলার সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় এক স্কুল ছাত্র ও পাকুন্দিয়া উপজেলার আঞ্চলিক সড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস সহ
মাইক্রোবাসের চালকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, সকালে শহরের জনতা এলাকায় বাসার সামনে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তুহিন আলম সাইকেল চালানোর সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই প্রাণ হারায় তুহিন। পরে পুলিশ মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক। এদিকে পাকুন্দিয়া উপজেলার চিলাকড়া এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও নিকলি হাওর পর্যটনে আসা কিশোরগঞ্জমুখী পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমান। আহত হন 3 জন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দিল্লির বিক্ষোভকারীরা। এর পাশাপাশি প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণেরও দাবি তাদের। দুপুরে সরকারের সাথে হওয়া বৈঠকে সব দাবি জানায় আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের মুখে প্রশ্ন ফাঁসের ঘটনায় শাস্তির মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছে মোদী সরকার। শনিবার আবারও 2 পক্ষ বসবে আলোচনায়। পুলিশি কড়াকড়ি শর্তেও অব্যাহত আছে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। নানা নাটকীয়তা আর অনিশ্চয়তার পর শুক্রবার দুপুরে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসে মোদী সরকার। এই আলোচনায় প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যাপারে নতুন আইন বাস্তবায়নের আশ্বাস দেয় সরকার। প্রস্তাবিত নতুন সংশোধনীতে প্রশ্ন ফাঁসের সাজা 3 বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ 10 বছর এবং জরিমানা 10 লাখ থেকে বাড়িয়ে 10 কোটি রুপি করা হবে বলে জানানো হয়। আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে আমাদের 3টি মূল দাবি স্পষ্টভাবে তুলে ধরেছি। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয়ত, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ। এবং তৃতীয়ত, আন্দোলনকারীদের উপর করা সব ভুয়া মামলা প্রত্যাহার। সরকার আমাদের ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের দাবি দুটি নীতিগতভাবে মেনে নিয়েছে। ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए। 2 ঘন্টা ধরে চলা আলোচনায় শিক্ষার্থীরা সরকারের কাছে 3 দফা দাবি সহ নানা সংস্কারের কথা তুলে ধরে। তবে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনকারীদের শর্তগুলো নিয়ে আলোচনা চলছে। আগামীকাল পর্যন্ত সময়ও চেয়েছে মোদী প্রশাসন। শিক্ষার্থীরা আমাদের কাছে 3টি দাবি সহ 5টি সংস্কার কথা তুলে ধরেছে। এগুলো নিয়ে সরকারের সাথে আমরা আলোচনা করব। আর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে আগামীকাল বিকেলে আমরা শিক্ষার্থীদের সাথে আবারও বসতে চলেছি। এর আগে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার শর্তে বৃহস্পতিবার মাঝরাতে 26 দিনের চলা অনশন ভাঙেন সোনাম ওয়াংচুক। বরখাস্ত করা হয় শিক্ষা সচিবকেও। রাতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। টানা 13তম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসনে কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন। পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানকে আরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে। টানা 13তম রাতেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ড্রোন ঘাঁটি, সামরিক কমান্ড সেন্টার এবং নজরদারি অবকাঠামো ছিল এসব হামলার লক্ষ্য। হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে পুরো অঞ্চলের সংঘাত আরও বিস্তৃত হবে। ইরানের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলায় সীমান্ত এলাকার একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর পাশাপাশি হতাহত হয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাণিজ্যিক জাহাজে যে কোনো হামলার দায় ইরানকে বহন করতে হবে। আমরা ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, সব রাডার ব্যবস্থা এবং তাদের উৎপাদন সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছি। তাদের ড্রোন সক্ষমতা 84% এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা 91% কমে গেছে। কিন্তু এটা পত্রিকা লিখেছে 4 মাস আগের তুলনায় ইরান এখন আরও শক্তিশালী অবস্থানে আছে। এটা সত্য নয়। বাস্তবতা হলো তাদের কার্যত কোনো সামরিক শক্তি নেই, নৌবাহিনী নেই।
সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের শঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় আরও বড় চাপ তৈরি হতে পারে। এদিকে জাতিসংঘ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে বলে সতর্ক করেছে। সব পক্ষকে অবিলম্বে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই সাথে আঞ্চলিক নেতারাও যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। এ পরিস্থিতিতেও কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি থেমে নেই। বিভিন্ন আঞ্চলিক দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান। ফলে সামরিক উত্তেজনা কমার পরিবর্তে আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।